একদিনের মাথায় ট্যারিফ নিয়ে সিদ্ধান্ত বদল করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈশ্বিক শুল্কের হার বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান। একদিন আগেই সেকশন 122 এর আওতায় আমদানিকৃত পণ্যের উপর শুল্কের হার 10% নির্ধারণের ঘোষণা দিয়েছিলেন তিনি। এই আইনের অধীনে কংগ্রেসের অনুমোদন ছাড়াই অন্তত 5 মাসের জন্য একক সিদ্ধান্তে ট্যারিফ কার্যকরের এখতিয়ার রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। পাল্টা শুল্কের নামে গত এক বছরে যে বিলিয়ন বিলিয়ন ডলার আদায় করেছে মার্কিন সরকার, তার পুরোটাই এখন কার্যত অবৈধ। বিভিন্ন দেশের ওপর আরোপ করা হলেও ট্যারিফের অর্থ মূলত পণ্যের দাম বাড়িয়ে মার্কিন জনগণের পকেট থেকে টাকা কাটা হয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি ক্রেতারা ফেরত পাবে তাদের অর্থ? সুপ্রিম কোর্ট এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না দেওয়ায় তৈরি হয়েছে ধোঁয়াশা। ট্রাম্প প্রশাসন বলছে, অর্থ ফেরত ইস্যুতে আইনি প্রক্রিয়া শেষ হতেই কেটে যেতে পারে বহু বছর। 2025 সালে জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন তা এখনো থামেনি। প্রেসিডেন্ট হওয়ার পরপরই ব্যাপক বিতর্কের জন্ম দিয়ে প্রায় সব দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এখন এক রায়ে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, ট্রাম্পের সেই শুল্ক আরোপ পুরোপুরি অবৈধ। বিভিন্ন হিসাবে এ পর্যন্ত প্রায় 3 লাখ প্রতিষ্ঠানের কাছ থেকে 175 বিলিয়ন ডলার পাল্টা শুল্ক হিসেবে আদায় করে ফেলেছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের রায়ের পর বিপুল অর্থ ফেরতের প্রক্রিয়া নিয়ে চলছে নানা আলোচনা। কারা পাবে শুল্কের অর্থ তা নিয়েও উঠছে প্রশ্ন। রায়ে এ বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। বিভিন্ন দেশের ওপর আরোপ করা হলো ট্যারিফ দিতে হয় মার্কিন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে। পাল্টা শুল্কের অর্থ রিফান্ড চেয়ে এরই মধ্যে বাণিজ্য আদালতে হাজারের বেশি মামলা হয়েছে। সামনের দিনগুলোতে মামলার হিড়িক পড়ার শঙ্কা রয়েছে। যদিও এরই মধ্যে ট্রাম্প প্রশাসন সতর্ক করেছে, রিফান্ড ইস্যুতে সমাধান পেতে আদালত চত্বরে ঘুরতে ঘুরতেই কেটে যেতে পারে বহু বছর। সুপ্রিম কোর্ট ফেরতের বিষয়ে কিছু না বললেও এটি স্পষ্ট যে এই অর্থ ফেরত দিতে হবে। আমার মনে হয় বেশিরভাগ কোম্পানি অর্থ ফেরত পাওয়ার আবেদন করবে। অর্থ মন্ত্রণালয় সম্প্রতি তাদের রিজার্ভ বাড়িয়েছে। ধারণা করা যায় এই কারণেই তারা রিজার্ভ বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছিল। এদিকে আমদানিকারকরা ট্যারিফের অর্থ পরিশোধ করলেও পরোক্ষভাবে ডলার গেছে মূলত যুক্তরাষ্ট্রের সাধারণ ক্রেতাদের পকেট থেকে। পণ্যের দাম বাড়িয়ে বাড়তি অর্থ আদায় করেছে ব্যবসায়ীরা, আর তাই এই অর্থের মূল ভাগিদার আসলে সাধারণ মার্কিনিরাই। আমদানিকারকরা যদি রিফান্ড পায়, সাধারণ মানুষ তাদের প্রাপ্য বুঝে পাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের সাথে হুমকি ধামকির মধ্যে নতুন মিসাইলের পরীক্ষা চালিয়েছে ইরান। দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালীর মহড়ায় প্রথমবারের মতো নিক্ষেপ করা হয়েছে সৈয়দ 3G ক্ষেপণাস্ত্র। প্রকাশ করা হয়েছে মিসাইল উৎক্ষেপণের একটি ভিডিও ফুটেজও। ভিডিওতে দেখা যায় শহীদ সৈয়দ সিরাজি জাহাজ থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্রটি। বলা হচ্ছে এটি সৈয়দ 3 এয়ার ডিফেন্স সিস্টেমের নেভাল ভার্সন। এই ক্ষেপণাস্ত্র 150 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। যুদ্ধবিমান, ড্রোন, টহল বিমান ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ আকাশপথে বিভিন্ন সমরাস্ত্র ধ্বংসে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করবে না ইরান। শনিবার ইরানের প্যারা অলিম্পিক সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে দেয়া ভাষণে এই মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। কোনো কঠিন পরিস্থিতিতে আমরা মাথা নত করব না। বিশ্ব শক্তিগুলো কাপুরুষের মতো আমাদের মাথা নত করতে বাধ্য করার চেষ্টা করছে, কিন্তু আপনাদের মতোই কোনো চাপের কাছে হার মানব না আমরা। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের হামলার জবাবে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে কাজে লাগানোর পরিকল্পনা করছে ইরান। এরই মধ্যে গোষ্ঠীটির নেতৃত্বে ভূমিকা নিয়েছেন বিপ্লবী গার্ডস IRGC। সৌদি আরবের গণমাধ্যম আল আরবিয়ার বরাতে তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম লেবাননে ইসরায়েলের একের পর এক হামলার জবাবে পাল্টা প্রস্তুতির কথা জানিয়েছে হিজবুল্লাহ। দাবি, তেল আবিবের আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প নেই।
উত্তর আফ্রিকার জিব্রাল্টার প্রণালী পাড়ি দিচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। যত দ্রুত সম্ভব পৌঁছাতে চায় গন্তব্য আরব সাগরে। ইরানকে চোখ রাঙাচ্ছে আরেক রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। পরমাণু ইস্যুতে চুক্তির আওতায় না আসলে ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধের সব প্রস্তুতি নিয়ে রাখছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরে যখন যুদ্ধের দামামা, তখন হামলার শিকার হলে দাঁতভাঙা জবাবের প্রস্তুতিও নিয়ে রাখছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। দেশটির প্রক্সি গ্রুপ হিসেবে পরিচিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকেও কাজে লাগাতে চায় তেহরান। সৌদি গণমাধ্যম আল আরাবিয়ার বরাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে এ তথ্য। প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধের শঙ্কায় এরই মধ্যে হিজবুল্লাহর নেতৃত্বের দায়িত্ব নিয়েছে আইআরজিসি। সম্প্রতি লেবাননের বেক্কা ভ্যালির এক গোপন স্থানে হিজবুল্লাহর মিসাইল ইউনিটের সাথে বৈঠকও করেন বিপ্লবী গার্ডসের কর্মকর্তারা। লেবাননে একের পর এক ইসরায়েলি হামলার পর আরও শক্তপোক্তভাবেই ইরানের পাশে থাকার প্রস্তুতি নিয়েছে হিজবুল্লাহ। প্রতিরক্ষার স্বার্থেই সক্রিয় হওয়া ছাড়া আর কোনো গতি নেই বলে জানিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান মাহমুদ কামাতি। ইসরায়েলি গণমাধ্যম কানের দাবি, হুতি বিদ্রোহীদের সহায়তা নেওয়ার পরিকল্পনাও করছে হিজবুল্লাহ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। পবিত্র রমজানেও গাজায় হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে ইসরায়েল। শনিবার আইডিএফ এর হামলায় প্রাণ গেছে আরও 2 ফিলিস্তিনির। গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরের দক্ষিণে কিজান আন নাজ্জার এলাকায় অভিযান চালায় সেনারা। বোমা হামলায় মারা যায় 2 জন, গুরুতর আহত হয় আরও 5 জন। পশ্চিমে সুজাইয়া এলাকায় গুলিবিদ্ধ হয়েছে এক নারী। এছাড়াও উপত্যকার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের বর্বর অভিযানে গাজায় প্রাণহানি 75,000 ছাড়িয়েছে। গ্রেটার ইসরায়েলের পক্ষে বিতর্কিত মন্তব্য করে ব্যাপক তোপের মুখে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। পডকাস্টার টাকার কার্লসনকে দেয়া সাক্ষাৎকারে হাকাবির দাবি, পুরো মধ্যপ্রাচ্য অথবা এর সিংহভাগ দখলের অধিকার রয়েছে ইসরায়েলের। তার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, জর্ডন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক সহ বিভিন্ন মুসলিম দেশ। আন্তর্জাতিক চাপের তোয়াক্কা না করে নিয়মিতই ফিলিস্তিনিদের ভূখণ্ড পশ্চিম তীরে দখলদারিত্ব বাড়িয়ে বিতর্কে জড়াচ্ছে ইসরায়েল। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্রের সমর্থনেই এতটা আগ্রাসী আর বেপরোয়া নেতানিয়াহু সরকার। এবার প্রকাশ্যে ইসরায়েলি দখলদারিত্বের পক্ষে অবস্থান নিয়ে নতুন করে সমালোচনার ঝড় তুলেছেন ট্রাম্প প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা মাইক হাকাবি। ইসরায়েলের নিযুক্ত এই রাষ্ট্রদূতের বিস্ফোরক মন্তব্য, ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য কিংবা এর সিংহভাগ দখল করে নিলেও সমস্যা নেই। মূলত পডকাস্টার টাকার কার্লসনের এক প্রশ্নের জবাবে এই বিতর্কিত মন্তব্য করেন হাকাবি। বাইবেলের আয়াতের উদাহরণ দিয়ে কার্লসন বলেন, ইব্রাহিমের বংশধরদের ফোরাত নদী থেকে নীল নদ পর্যন্ত ভূমির প্রতিশ্রুতির কথা উল্লেখ রয়েছে। আধুনিক ইসরায়েল সেই বংশের দাবিদার কিনা এমন প্রশ্নের জবাবে হাকাবি জানান, মধ্যপ্রাচ্যের ওপর ইসরায়েলের ধর্মীয় ও ঐতিহাসিক অধিকার রয়েছে, যদিও পরে আবার দাবি করেন ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্য দখল করতে চায় না। ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই মার্কিন কূটনীতিকের মন্তব্যে ব্যাপক ক্ষুব্ধ আরব ও মুসলিম দেশগুলো। তীব্র নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, কাতার, কুয়েত ও পাকিস্তান সহ বেশ কয়েকটি আরব ও মুসলিম দেশ। এছাড়াও হাকাবির বক্তব্যকে উস্কানিমূলক ও বিপজ্জনক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ওআইসি, আরব লীগ ও জিসিসি। সোশ্যাল মিডিয়াতেও উঠেছে সমালোচনার ঝড়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আফগান সীমান্তে জঙ্গিদের অন্তত 7টি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান ও আইএসের আঞ্চলিক শাখা আইএসকেপির ঘাঁটিগুলোতে বিমান হামলা চালানোর কথা জানায় পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোশ্যাল হ্যান্ডেল এক্সে পোস্ট করা বিবৃতিতে দাবি করা হয়, ঘাঁটিগুলোকে লুকানোর আস্তানা হিসেবে ব্যবহার করছিল জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া একাধিক আত্মঘাতী বোমা হামলার জবাবে সীমান্তে এই অভিযান পরিচালনার কথা জানিয়েছে ইসলামাবাদ। বিশেষত চলতি মাসে ইসলামাবাদের শিয়া মসজিদ ও বান্নু এলাকায় হওয়া আত্মঘাতী হামলার জেরে
কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে আফগানিস্তানের দাবি, ভয়াবহ এই হামলায় নিহত হয়েছে নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক, গুরুতর আহত অনেকে। হামলায় ধসে যাওয়া ভবনের নিচে আটকা পড়ে আছে অন্তত 19 জন, উদ্ধার করা হয়েছে 4 জনকে। বিক্ষোভে উত্তাল ফ্রান্সের লিও শহর। এক ডানপন্থী রাজনৈতিক কর্মীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে সড়কে নামে হাজারো মানুষ। অভিযোগ, উগ্র বামপন্থীদের হামলায় নিহত হয়েছেন কোয়েন্টিন ডেরাঙ্ক নামে ওই ব্যক্তি। হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মিছিল করে বিক্ষুব্ধরা, প্রতিবাদী ব্যানার হাতে স্লোগান দেয় লিও সড়কে। ডেরাঙ্কে যেখানে হত্যা করা হয় সেখানে মিছিল নিয়ে যায় প্রতিবাদকারীরা। অস্থায়ী স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে শ্রদ্ধা জানায় ডেরাঙ্কের প্রতি। ঘটনাস্থলে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। শনিবার লিও শহরের বিক্ষোভ মিছিলে 3000-এর বেশি মানুষ অংশ নেয় বলে জানিয়েছে ফরাসি প্রশাসন। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে অন্তত 7 জনকে আটক করেছে পুলিশ। চলছে তদন্ত। বিশ্ব বিনোদনের কেন্দ্র নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার আবারও মুখরিত হলো পবিত্র কোরআন তেলাওয়াত আর তাকবীরের ধ্বনিতে। বিশাল জামাতে পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করলেন নানান দেশ ও বর্ণের মুসল্লিরা। ছিল ইফতারের আয়োজনও। বিনামূল্যে খাবার বিতরণ করা হয় দুস্থদের মাঝে। পঞ্চমবারের মতো এমন আয়োজন করতে পেরে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আয়োজকরা। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছেন হাজার হাজার মানুষ। বিশাল জামাতে আদায় করছেন সালাতুত তারাবি। বিভিন্ন দেশের নানা বর্ণের মানুষগুলোর সাধারণ পরিচয়, তারা মুসলিম। এ নিয়ে পঞ্চমবারের মতো টাইমস স্কোয়ার প্রাঙ্গণে সালাত আদায়ে জড়ো হয় মুসল্লিরা। রমজানের তৃতীয় দিনে বসনিয়ার বংশোদ্ভূত মার্কিন ইমাম ফাতিহ সেভারেজিকের নেতৃত্বে অনুষ্ঠিত হয় তারাবির সালাত। আল্লাহু আকবর ধ্বনিত হয় হাজারো কণ্ঠে। নামাজ আদায়ের ফাঁকে ফাঁকে স্পিকারে হয় কোরআন তিলওয়াত, অনুবাদ করা হয় ইংরেজিতেও। পঞ্চমবারের মতো এই আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ আমাদের এবছর আবার অনুমতি দিয়েছে, সেজন্য কৃতজ্ঞ। আগামী বছরগুলোতেও সফলভাবে এই আয়োজনের অপেক্ষায় রয়েছি। ইফতারের সময় শুরু হওয়া এই আয়োজনে সন্ধ্যা হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে টাইমস স্কোয়ার। ধর্মের প্রকৃত সৌন্দর্য প্রকাশ ও সম্প্রীতির বার্তা ছড়ান আয়োজকরা। রোজাদারদের ইফতারের পাশাপাশি ধর্ম নির্বিশেষে দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করেন খাবার। এখানে এসে গৃহহীন মানুষদের বিনামূল্যে খাবার বিতরণ ও তাদের সাথে বসে খাওয়ার সৌভাগ্য হয়েছে, যা একটি বড় পাওয়া। এমন কাজ করার জন্য আপনাকে মুসলিম হতে হবে না। একসাথে বসে শুধু খাবারই নয়, আনন্দও ভাগ করে নেই আমরা। এটি এই আয়োজনের সবচেয়ে সুন্দর অংশ। খুতবায় বিশ্বের মুসলিমদের সাম্প্রতিক অবস্থা নিয়েও হয় আলোচনা। ফিলিস্তিনি, সিরিয়ান থেকে শুরু করে সকল নিপীড়িত মুসলিমদের জন্য বিশেষ দোয়া করা হয় জমায়েতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। শেষ মুহূর্তে একাধিক যান্ত্রিক ত্রুটির জেরে আবারও স্থগিত করা হলো মার্কিন গবেষণা সংস্থা নাসার চন্দ্রাভিযান আর্টেমিস 2 মুন। নিয়মিত পরীক্ষা শেষে রকেটের জ্বালানি নির্গমনের মতো গুরুতর সমস্যায় শঙ্কা তৈরি হয়। পরপরই 6 মার্চের কর্মসূচি বাতিলের ঘোষণা দেয় নাসা। জানায় আগামী কয়েক সপ্তাহের মাঝে জানানো হবে মিশনের সম্ভাব্য নতুন তারিখ। আর্টেমিস 2 মুন মিশনের আওতায় অর্ধ শতাব্দী পর চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে পাড়ি জমাবে 4 জন মহাকাশচারী। নাসা জানিয়েছে পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি ত্রুটিগুলো পুরোপুরি সারিয়ে তোলার পর পরিচালিত হবে 10 দিনের মিশন। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সাহারা মরুভূমির দুর্গম এক স্থানে মিলল বিলুপ্ত ডাইনোসরের নতুন এক প্রজাতির ফসিল। স্পিনোরসাস মিরবেলিস নামের প্রাগৈতিহাসিক প্রাণীটি মূলত স্পাইনোসরাস গোত্রের ডাইনোসর। স্বভাবে মাংসাশী, মাথায় লম্বা ঝুঁটি, কুমিরের মতো লম্বা চোয়াল, প্রায় 40 ফুট লম্বা ডাইনোসরটির। গবেষকরা নাম দিয়েছেন হেল হেরন। ধারণা করা হচ্ছে প্রায় 9.5 কোটি বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে এই প্রজাতিটি। মরুর বালিতে গাড়ির চাকা আটকে পাওয়া গেল 9.5 কোটি বছর আগে হারিয়ে যাওয়া এক নতুন প্রজাতির ডাইনোসরের ফসিল। স্পিনোসরাস মিরাবিলিস নামের প্রাগৈতিহাসিক প্রাণীটির জীবাশ্মের সন্ধানের মধ্য দিয়ে ঘুরে গেল ডাইনোসর নিয়ে গবেষণার মোড়।
বিখ্যাত স্পাইনোসরাস গোত্রের মাংসাশী ডাইনোসরদের মাঝে এটি আকৃতিতে বিশাল ছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে প্রায় 40 ফুট লম্বা এই ডাইনোসরের ওজন ছিল কমপক্ষে 5 থেকে 7 টন। মাথায় তলোয়ার আকৃতির ঝুঁটি, কুমিরের মতো লম্বা চোয়াল ও ধারালো খাঁজকাটা দাঁতের পাশাপাশি পিঠে ছিল নৌকার পালের মতো বড় আকারের ডানা সদৃশ একটি অংশ। কিম্ভূত কিমাকার শারীরিক গঠনের জন্য প্রাণীটিকে হেল হেরন বা নরক থেকে আগত দানবীয় বক বলে আখ্যা দিয়েছে বিজ্ঞানীরা। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের সাহারা মরুভূমির দুর্গম এক স্থানে মিলেছে ডাইনোসরটির ফসিল। গবেষকদের ধারণা, কোটি কোটি বছর আগে আফ্রিকার জলাভূমি অংশে বিচরণ করত প্রাগৈতিহাসিক প্রাণীটি। অগভীর স্থান থেকে মাছ শিকার করে করত জীবন ধারণ। 2022 সালে মরুভূমিতে প্রাণীটির জীবাশ্ম খুঁজে পায় গবেষকদের দল। এরপর যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের 2 গবেষক পল সেরেনো ও ড্যানিয়েল ভিদালের নেতৃত্বে পরিচালিত হয় গবেষণা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ব্রাজিলের রিও ডি জেনেরো সৈকতে প্যারাগ্লাইডিং করতে গিয়ে প্রাণ হারালেন 2 জন। গণমাধ্যমের বরাতে পাওয়া তথ্য অনুযায়ী রিওর দক্ষিণে সাও কনরাডো সৈকতে উড্ডয়নের কিছু সময় পরেই আছড়ে পড়ে প্যারাশুটটি। নিহত হন প্রশিক্ষক ও মার্কিন পর্যটক। ঘটনাস্থলেই মারা যান প্রশিক্ষক পাস্কল। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান পর্যটক জেনি। দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ হারানোর কারণে এই প্যারাগ্লাইডিং দুর্ঘটনা। চীনে বসন্ত উৎসব মানেই ঐতিহ্য, আনন্দ আর মিলন মেলা। তবে এবার সে উদযাপনে যোগ হয়েছে প্রযুক্তির নতুন মাত্রা। হানফু পরে অভিনেতাদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করছে রোবট, যা দর্শকদের দিয়েছে এক ভিন্ন অভিজ্ঞতা। শুধু তাই নয়, উৎসব ঘিরে দেশ জুড়ে বেড়েছে রোবটদের চাহিদাও। আগের মাসের তুলনায় রোবট বেচাকেনা বেড়েছে প্রায় 70%। ঐতিহ্যবাহী চীনা পোশাক হানফু পরে নাচছে রোবটগুলো। মানুষের সাথে একই মঞ্চে পাল্লা দিয়ে নাচ, গান আর অভিনয়ে অংশ নিচ্ছে রোবটরা। ব্যতিক্রমী দৃশ্য মুগ্ধ হয়ে উপভোগ করছে দর্শকরা। চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের সুইতাং লুয়াং শহরের দৃশ্য এটি। চলছে দেশটির ঐতিহ্যবাহী স্প্রিং ফেস্টিভ্যাল। বসন্ত উৎসব উদযাপনের সাথে প্রযুক্তিগত প্রদর্শনী আরও জীবন্ত করে তুলেছে এবারের আয়োজনকে। পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের উক্সি শহরে একটি স্মার্ট রোবট এক্সপিরিয়েন্স সেন্টারে চোখে পড়ছে উপচে পড়া ভিড়। রোবটরা ঢাক বাজিয়ে আর প্রাণবন্ত নাচ পরিবেশন করে স্বাগত জানাচ্ছেন পর্যটকদের। সুজো নিউ ডিস্ট্রিক্টেও একই চিত্র। দর্শনার্থীরা চাইলে রোবটের সঙ্গে প্রতিযোগিতায়ও অংশ নিতে পারছেন। পাশাপাশি বাস্তব জীবনে রোবটের ব্যবহারও তুলে ধরছে বিভিন্ন রোবোটিক্স কোম্পানি। বিশ্লেষকদের মতে 2026 সালে চীনা মিডিয়া গ্রুপের আয়োজিত স্প্রিং ফেস্টিভ্যাল গালায় রোবটের এই নজর করা পরিবেশন বাজারে চাহিদা বাড়াতে বড় ভূমিকা রেখেছে। গালায় রোবটের পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছিলাম। এখানে এসে সরাসরি রোবটের সঙ্গে মিশতে পেরে দারুণ লাগছে। গত 2 দিনে দর্শনার্থীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় 3 থেকে 4 গুণ বেড়েছে। রোবট ভাড়া বা কেনার বিষয়ে আগ্রহ প্রায় দ্বিগুণ। রোবট সরবরাহের প্ল্যাটফর্ম কিংটিয়ান রেন্ট এর তথ্য অনুযায়ী চলতি বসন্ত উৎসবে অর্ডার আগের মাসের তুলনায় প্রায় 70% বেড়েছে। এর মধ্যে 34% বিনোদনমূলক পরিবেশনায়, 31% বাণিজ্য বিপণনে, 19% শিক্ষা ও সাংস্কৃতিক পর্যটনে এবং 16% দৈনন্দিন ব্যবহারের জন্য নেওয়া হয়েছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দর্শক, সেই সাথেই শেষ করছি যমুনা আইডেস্কের আয়োজন। এখানেই সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।